সকালের রান্না শেষ করে মিতু চুপচাপ মোবাইলটা নিয়ে একটু বসেছিল। রান্নাবান্না শেষ হয়ে গেলে মেয়ের একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। সারাদিন যা কাজের ধকল তাতে একটু নিজের জন্য সময় পাওয়া যায় না। হঠাৎ ওর শাশুড়িমা সুলেখা দেবী ওর কাছে এসে বললেন, জলখাবারে অনেক কিছুই বানিয়েছ দেখলাম, এত কিছু করার কি দরকার ছিল? টাকা পয়সা একটু তো গুছিয়ে রাখতে শেখো। সংসারে অভাব পড়লে তখন এত খাবার দাবার কোথা থেকে আসবে? শুনলাম তোমার বোন আজ এ বাড়িতে আসছে, বোনের জন্যই কি এত কিছু? বিয়ের পর শ্বশুরবাড়িতে ভাই বোন এলে সব দিদির ইচ্ছে করে ভাই বোনদের ভালো কিছু খাওয়াতে, কিন্তু নিজের সংসারের অবস্থা না বুঝে এইসব ব্যবস্থা করতে গেলে নিজেকেই একদিন অভাবে পড়তে হবে। সেদিন কিন্তু বোঝানোর জন্য আমিও থাকবো না, তাই এখন থেকে সাবধান হও। তা তোমার বোন এসে কদিন থাকবে শুনি? মিতু বুঝতে পারল এত জলখাবার বানানোটা সমস্যা নয়। সমস্যা হলো মিতুর বোন নোভা আজ তার শ্বশুরবাড়িতে আসছে। বিয়ের পর যদিও মিতুর বাপের বাড়ি থেকে তেমন একটা কেউই আসেনি এ বাড়িতে, কারণ একমাত্র তার শাশুড়ি মা। শাশুড়ি মায়ের নাকে চোখে মুখে কথা শুনে কারোরই এ বাড়িতে একদম ভালো লাগে না। আগে মিতুর বাবা প্রতি সপ্তাহে মিতুর খোঁজ নিতে এ বাড়িতে আসত। যখনই আসত ব্যাগের মধ্যে নানা রকম সবজি ফলমূল নিয়ে আসত। কিন্তু কয়েকদিন যাবার পরে তার শাশুড়ি এমন একটা কথা বলে দিয়েছিলেন, সেদিন থেকে মিতুর বাবা আর কখনো এ মুখ হয়নি। অবশ্য মিতুর এতে অনেকটাই খারাপ লেগেছিল, কিন্তু বাবা মায়ের সম্মান রক্ষা করার জন্য সে আর চেপে কিছু বলতে পারেনি। শুধু বলেছিল, ঠিক আছে, মেয়ের বাড়ি যেতে যদি তোমাদের সমস্যা হয় তাহলে মেয়ের বাড়ি যেও না, আমি না হয় তোমাদের সাথে দেখা করে আসব। দেখা করে আসবো বলেও মিতু বছরে কতবার যে বাবার বাড়ি যায় তা সে নিজেও জানে না। হাতে গুনে একবার, কিংবা সেটাও কখনো হয় না। মিতুর ভাই বোনেরা মিতুকে মিস করলে তারা কখনো কখনো চলে আসে দিদির বাড়িতে। মিতু মোবাইলটা চোখের সামনে থেকে সরিয়ে শাশুড়িমাকে উত্তর দিল, গতকাল অনেকগুলো মটর কলাই ভিজিয়ে ফেলেছিলাম, আজকে সেগুলো ঘুগনি বানিয়েছি, হয়তো একটু বেশি হয়ে গেছে। তবে আপনি চিন্তা করবেন না, কাজের মেয়ে ফুলিকে একটু দিয়ে দিব, ও বাড়িতে নিয়ে যাবে। ওর বাড়িতেও বাচ্চা কাচ্চা রয়েছে। তোমার বোন কখন আসছে বললে না তো? আর এসে কদিন থাকবে এখানে? ও তো আজ দুপুরে আসছে, কদিন থাকবে আমি ঠিক জানি না, আশা করি বেশি দিন থাকবে না। আপনার কোনো চিন্তা নেই। আগে ওকে আসতে তো দিন, তারপর দেখি ওকে কতদিন রাখা যায়। মেয়েটা কলেজে উঠেছে, পড়াশোনার ক্ষতি হয়ে যাবে যদি বেশি দিন এসে আমার কাছে থাকে। নিজেই হয়তো থাকতে চাইবে না, তবুও আমি জোর করে দেখব যদি দুটো দিন বেশি রাখা যায়। অনেক দিন হয়ে গেল ওদের সাথে দেখা হয় না, মনটা কেমন আনচান করে। সুমন ফিরে এলে ওকে বলো ভালো কিছু বাজার করে আনতে। তোমার বোন যখন আসছে ভালো মতো না খাওয়ালে শ্বশুরবাড়ির দুর্নাম হয়ে যাবে। ফ্রিজে মাছ মাংস সবই রয়েছে, নতুন করে বাজার করার কোনো দরকার নেই। আমি দেখছি কিভাবে রান্না করা যায়। আর তাছাড়া আমার বোন তো এ বাড়িতে খেতে আসছে না, ও শুধু আমার সাথে দেখা করতে আসছে। বেশি কিছু রান্না করলে ও নিজেই বলবে কেন তার জন্য এত কিছু রান্না করেছি আমি। আমার উপর রাগ করবে মেয়েটা। আমি কি বলেছি তোমার বোন এ বাড়িতে খেতে আসছে? সবসময় গায়ে পড়ে কথা ধরে নাও কেন? আমি শুধু বললাম তার জন্য ভালো ভালো কয়েকটা রান্না করে রাখতে। আর 5টা সাধারণ দিনের থেকে একটু ভালো রান্না না হলে চলে? কথা তো আমি ধরি নেই না মা, কথা আপনি বলেন। গতবার যখন বাবা এসেছিল তখন তো আপনি বলেছিলেন বাড়িতে কি খাবারের অভাব পড়েছে যে প্রতি সপ্তাহে মেয়েকে দেখতে আসার নাম করে এ বাড়িতে এসে এত কিছু খেয়ে যাচ্ছে। তখন থেকে তো বাবা আর এ বাড়ি আসে না, তাই ভাবলাম হয়তো আপনি ভাবছেন আমার বোনও এ বাড়িতে খেতেই আসছে, তাই আপনাকে জানিয়ে রাখলাম। কথা শেষ করে মিতুর ফোন এলো। মিতু ফোনটা ধরে বলল, কি রে, কোথায় তুই? অনেক বেলা হলো যে। আর কখন আসবি? আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আগে তুই দরজা খুলে দেখ, আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি। মিতু তাড়াতাড়ি ফোনটা রেখে দরজা খুলে দিল। নোভা দাঁড়িয়ে আছে সামনে। অনেকদিন হলো মিতুর সাথে নোভার দেখা হয়নি। ফোনে একটু আধটু কথা হতো। আবেগে আপ্লুত হয়ে চোখের জল চলে এলো মিতুর। জড়িয়ে ধরল নোভাকে, তারপর বলল, তারপর বল, মা বাবা কেমন আছে? তোর পৌঁছতে কোনো অসুবিধা হয়নি তো? মা বাবা দুজনেই খুব ভালো আছে। মা তোর জন্য আচার করে পাঠিয়েছে, এই নে রাখ। এই আচারের কৌটোটা যাওয়ার আগে ধুয়ে দিস, পরের বার যখন আসবো তখন এটাতেই আবার আচার নিয়ে আসতে পারবো। তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? সুমনকে বললে পারতে, সুমন গাড়ি করে তোমাকে নিয়ে চলে আসতো। না না মাসিমা, আমার আসতে কোনো অসুবিধা হয়নি। সুমন জামাইবাবু আবার কেন কষ্ট করে আমাকে আনতে যাবে? আমি তো একাই দিদির কাছে চলে আসতে পারি। তা মাসিমা, জামাইবাবু কোথায়? বাড়িতে আছে নাকি কাজে বেরিয়ে গেছে? না না, ওর আজ কাজ বন্ধ, কাজে যায়নি, এই একটু বেরিয়েছে। তুমি ফ্রেশ হয়ে খেতে বসো, ও এক্ষুনি চলে আসবে। মিতু তার বোনের হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেল। তারপর তাকে ফ্রেশ হতে বলে ডাইনিং টেবিলে চুপচাপ বসতে বলল। ডাইনিং টেবিলে বসে থাকলো মিতু। নানা রকম খাবার এনে বোনের সামনে পরিবেশন করল। এত সকালের মধ্যে এত কিছু রান্না করে ফেলেছিস? তুই কি ভোর থেকে উঠে রান্না করছিস?
খাবারগুলো যথেষ্ট টেস্টি হয়েছে, কিন্তু আমি তো এত সব খাবার খেতে পারবো না। বাড়ি থেকে মা পেট ভর্তি করে খাইয়ে পাঠিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে নোভা রুমের মধ্যে রেস্ট করছিল। তারপর কখন চোখ লেগে গেছে বুঝতে পারেনি। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে দেখে তার বিছানার মধ্যে তার জামাইবাবু তাকে অশ্লীলভাবে জড়িয়ে ধরে আছে। ধর্মর করে বিছানা থেকে উঠে বসে নোভা। তারপর জামাইবাবুকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, এ কি জামাইবাবু, আপনি কখন এসেছেন? আর এসে আমার পাশে এভাবে শুয়ে পড়েছেন কেন? দিদি আর আমার মধ্যে কি কোনো পার্থক্য নেই? আপনার তো এটুকু বুঝতে পারা উচিত ছিল। আপনি কি বুঝতে পারেননি আমি দিদি নই? ছি ছি, আপনার কাছে থেকে এটা আমি আশা করিনি। আমার খুব লজ্জা লাগছে। সুমন তখন নেশার ঘরে আচ্ছন্ন ছিল। সে তার শালিকাকে আবারও নোংরাভাবে স্পর্শ করার ছলনাতে বলে ওঠে, ন্যাকামি করো না তো। এমনভাবে বলছো যেন আমি খুব অন্যায় করে ফেলেছি। বউর জায়গায় শালিকাকে জড়িয়ে ধরে থেকেছি, এটার এমন কি? আর তাছাড়া তুমিও তো যুবতী মেয়ে, তোমারও তো ভালোবাসা আদরের প্রয়োজন আছে। তাই এত ভনিতা না করে আমার সঙ্গে কোঅপারেট করলেই তো পারো। দরকার হলে আমার পার্সে অনেকগুলো টাকা রয়েছে, সেগুলো তুমি নিয়ে যেতে পারো। এসব আপনি কি বলছেন জামাইবাবু? কাকে কি বলছেন সে খেয়াল আছে? দিদি যদি জানতে পারে আপনি আমার সাথে এরকম আচরণ করছেন, তাহলে কি হবে আপনি জানেন? নোভার সাথে সুমনের প্রায় কথা কাটাকাটির পর্যায়ে চলে যাওয়ার পর সেই ঘরে মিতু প্রবেশ করল। মিতুকে এক বিছানায় থাকতে দেখে মিতু নোভার গালে একটা থাপ্পড় মারল। তারপর বলল, ছি নোভা, তুই না আমার বোন? তোর লজ্জা করে না? তুই আমার স্বামীর সাথে এক বিছানায় অশ্লীলভাবে বসে রয়েছিস। এই জন্যই বুঝি দিদির বাড়ি আসার এত তাড়া? কি সব আজে বাজে বকছিস দিদি? আমি কেন তোর স্বামীর সঙ্গে এক বিছানায় থাকতে যাব? আমি তো এখানে এসে রেস্ট করছিলাম। সে কখন আমার বিছানায় এসে আমার সাথে নোংরামি করতে শুরু করেছে তা আমি কি করে জানবো? আমি জানতে পারার পর সঙ্গে সঙ্গেই তাকে উঠিয়ে দিয়েছি। নোভার কথা কিছুতে বিশ্বাস করল না মিতু, কারণ সে তার স্বামীকে অন্ধের মতো বিশ্বাস করে। তার স্বামী কখনো খারাপ কিছু করতেই পারে না, এটা তার চিরবিশ্বাস। তাই নিজের বোনকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দেওয়ার উদ্দেশ্যে বলল, নির্লজ্জ বেহায়া কোথাকার! দিদির বাড়ি এসে দিদির ঘর ভাঙার ধান্দা করছিলিস? তোর মতো অসভ্য ছোটলোক মেয়ের এই বাড়িতে কোনো জায়গা নেই। আজ থেকে আর কখনো এমুখু হবি না। আমি মনে করব আমার যে বোন ছিল সে মারা গেছে। তোর প্রতি আমার আর কোনো ভালোবাসা নেই। যে বোন নিজের দিদি সংসার ভাঙতে ছুটে আসে, সেই বোনকে বাড়িতে জায়গা না দেওয়াটাই উচিত। আমি ভুল করেছিলাম তোর জন্য নিজের বাড়ির দরজা খুলে দিয়ে। নোভা ভীষণ অপমানিত বোধ করল, কারণ তার দিদি কিছু না জেনে তাকে চরমভাবে অপমান করল। আসলে নোভা এসব কিছুই চায়নি। নোভা নিজের ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে চলে আসতে যাচ্ছিল। ঠিক সে সময় পথ আটকে দাঁড়ালো কাজের মেয়ে ফুলি। বাড়ির শুদ্ধ লোকের সামনে ফুলি বলে উঠল, বৌদিমণি, আপনি আপনার ফুলের মতো নিষ্পাপ বোনটাকে এভাবে তাড়িয়ে দেবেন না, পরে আপনার নিজেরই আফসোস হবে। কী সব আজে বাজে বকছিস ফুলি? কাজের মেয়ের মতোই থাক। আমি আমার বোনের সাথে কি করব না করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। তুই এখানে কথা বলার কে? জানি আমি এবারই কাজের মেয়ে, আর আজ থেকে হয়তো কাজের মেয়েও থাকবো না, কারণ আজকের পর থেকে আমি এ বাসায় কাজ করা ছেড়ে দেব। যে বাড়িতে একজনের দোষ ধরতে বাকিদেরকে অবিশ্বাস করা হয়, সে বাড়িতে কাজ না করাই ভালো। ফুলি, কি বলতে চাইছিস? খোলাসা করে বলবি? তোর কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না আমরা। আজ সকালে যখন তোমাদের রুমটা মোছার জন্য ঢুকেছিলাম, তখন দেখলাম মিতু দিদিমণির বোন নোভা বিছানায় একা একা বিশ্রাম করছে। তারপর সেখানে টলতে টলতে প্রবেশ করলো সুমন দাদাবাবু। দেখে বোঝা যাচ্ছিল নেশা করে আছে। সে আমায় দেখতে পায়নি। আমি রুমের মধ্যে একা একা কাজ করে যাচ্ছিলাম নিঃশব্দে। হঠাৎ দেখি সুমন দাদাবাবু ইচ্ছাকৃতভাবে নোভা দিদিমণির সঙ্গে নোংরা আচরণ করতে থাকলেন। নোভা দিদিমণি প্রথমে প্রতিবাদ করেছিলেন, কিন্তু মিতু বৌদি আসার পর নোভা দিদিমণিকে ভুল বুঝলেন আর তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বললেন। আজকে নোভা দিদিমণির সাথে যেটা হয়েছে, গত কয়েক মাস ধরে সেটা আমার সাথে হয়ে চলেছিল, কিন্তু আমি উপযুক্ত প্রমাণ না থাকার জন্য প্রতিবাদ করতে পারিনি। আজ নোভা দিদিমণির সঙ্গে যা হয়েছে তার প্রমাণ আমি নিজে, এবং আমি বলতে পারি এই একই জিনিস আমার সাথে প্রায় দিনই ঘটেছে। এ বাড়িতে বললে কেউ সে কথা বিশ্বাস করতো না, তাই ভয়ে আমি কিছুই বলতে পারিনি। কিন্তু আজ মুখ না খুললে ঈশ্বর আমায় ক্ষমা করবেন না, তাই আমি মুখ খুলতে বাধ্য হলাম। একজন মাতাল স্বামীর দোষ থাকতে মিতু বৌদি নিজের বোনকে ভুল বুঝলেন। এতক্ষণ দাঁড়িয়ে মিতু তার বোনকেই ক্রমাগত অপমান করে যাচ্ছিল, কিন্তু যে মুহূর্তে ফুলের কথা শুনল তার চিন্তা ভাবনা বদলে গেল। মিতু তার স্বামীর দিকে তাকিয়ে দেখল তার স্বামীর চোখ দুটো নেশায় লাল হয়ে রয়েছে, আর সে স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারছে না। মিতুর আর বুঝতে বাকি থাকলো না ফুলি যা কিছু বলেছে তার সব কিছুই সত্যি, আর যেহেতু সে নিজের চোখে দেখেছে অশ্লীলতা, তাই সে বিশ্বাস করতে বাধ্য হয়েছে। মিতু তার একমাত্র বোন নোভার কাছে ক্ষমা চেয়ে বলল, জানি আমি যা কিছু করেছি তা সত্যি তোর প্রতি অনেক অন্যায়, কিন্তু বিশ্বাস কর আমি না বুঝে এসব করেছি। যদি পারিস আমাকে ক্ষমা করিস। জানি আমার অপরাধ ক্ষমারও অযোগ্য। দিনের পর দিন আমি একটা নোংরা মানুষের সাথে বসবাস করছিলাম, সেটা আমি বুঝতে পারিনি। আজ ফুলি আমার চোখ খুলে দিয়েছে।
একজন বিশ্বাসঘাতক মানুষের সঙ্গে এতদিন ধরে বসবাস করছি, এটা ভেবেও আমার গা ঘিন ঘিন করছে। আজ শুধু তুই নয়, এ বাড়ি থেকে আমিও চলে যাব, আর বাকি সিদ্ধান্ত নেবে পুলিশ। কারণ একটা সম্পর্ক যখন ভেঙে যায়, সেই সম্পর্কের উপর আর কারো অধিকার থাকে না।